দেবসাহিত্য কুটিরের নাম কে না জানে। সমস্ত বইপ্রেমীদের কাছে দেবসাহিত্য কুটির একটা আবেগ। শুকতারা, নবকল্লোল, হাঁদা ভোদা, আরো কত কি। না না, যেটা আপনারা জানেন সেটা নিয়ে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমরা কথা বলবো এই দেবসাহিত্য কুটিরের অন্যতম কর্ণধার রাজিকা মজুমদারের সাথে। রাজিকাদের মুখে শুনে নেব তার জীবনের অজানা কথা। হ্যাঁ, চলে এসেছি আমাদের শো নিয়ে চেনা মানুষ অজানা কথা। আজকে রাজিকা মজুমদার ভীষণ পরিচিত একটা নাম। নতুন করে এই ব্যাপারে আর ইন্ট্রোডাকশনের দরকার নেই। শুধু এইটুকু বলি, আপনি নবকল্লোলের সম্পাদকের দায়িত্ব নিয়েছেন এবং পাঠকদের এবং বহু গুণীজন ও বিশিষ্ট মহলের অভিমত যে আপনি নবকল্লোলের সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর মান অত্যন্ত উন্নতি হয়েছে এবং খুব ভালো কাজ হচ্ছে। আপনার কাছে কতগুলো প্রশ্ন রাখবো। শুধু যে আপনি প্রকাশনায় রয়েছেন তা নয়, আপনি ভালো লেখিকা এবং বর্তমানে বহু শর্ট ফিল্ম এবং একটি ফিচার ফিল্মেও কাজ করেছেন। সেখানেও আপনার অভিনয়ের উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর আমরা পেয়েছি। আপনার জার্নিটার সম্পর্কে আপনি যদি দর্শকদের কিছু বলেন। প্রথমে আরেকবার নমস্কার, আমি রাজিকা মজুমদার। অনেকেই আমাকে চেনেন, হয়তো অনেকে চেনেনও না। তো প্রথম কথা যেটা আমি বলতে চাই, আমি তুমি করেই বলছি শিল্পী। প্রথমে যেটা তুমি বললে লেখিকা, কিন্তু আমি কিন্তু লেখিকা নই। আমি সম্পাদনা করি বটে এবং প্রকাশক। হ্যাঁ ঠিক আছে, আমাদের এটা বংশ পরম্পরায় আমরা এই প্রকাশনা চালিয়ে এসেছি এবং এখন পরিস্থিতি হালে আমি সম্পাদনাও করছি। কিন্তু আমি একটু বলতে চাই আমার ব্যাকগ্রাউন্ডটার সম্বন্ধে। আমি কিন্তু বেসিক্যালি ইংলিশ মিডিয়ামে পড়া সায়েন্সের ছাত্রী। আমি কিন্তু কোনোভাবেই সাহিত্য নিয়ে পড়াশোনা করিনি, বা বাংলা সাহিত্য বিশেষ করে নিয়ে পড়াশোনা করিনি। কিন্তু আমি এই বাড়িতে জন্মেছি, এই পরিবারে জন্মেছি। সুতরাং আমি ছোটবেলা থেকে আমার পূর্বপুরুষ যারা এই সংস্থাকে এতদিন ধরে, আমাদের আজকে 165 বছর পূরণ হচ্ছে দেবসাহিত্য কুটিরে, আমি ছোটবেলা থেকেই এই পরিবেশে বড় হয়ে এই পুরোটাই যেন আমার মধ্যে রয়েছে। মানে এটা আলাদা করে আমি যে একটা আলাদা করে একটা নতুন প্রফেশনে এলাম সেই জিনিসটা কিন্তু আমার মনে হয়নি। আমি পেশায় ইঞ্জিনিয়ার ছিলামই বলতে হবে, কারণ এখন আমি সেরকম কোনো কাজ করছি না। আমি দীর্ঘদিন দুটো ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করেছি। আমি 2021-এই দেবসাহিত্য কুটিরে পুরোপুরিভাবে জয়েন করি এবং তারপর 2022-এ বা 2023 থেকে আমি সম্পাদনার দায়িত্বে আছি। নবকল্লোল সম্পাদনা করছি আমি, এবং শুকতারাও আমি দেখি। আমার দাদাও রাজস্বী মজুমদার, ও শুকতারা সম্পাদক। তো এটাকে না আমার আলাদা করে কিছু মনে হয় না। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে তুমি তো সায়েন্সের ছাত্রী বা তুমি তো ইংলিশ মিডিয়ামে পড়েছো, তুমি কি করে একটা বাংলা ম্যাগাজিন সম্পাদনা করছো। এই সম্পাদনা বা এই পুরো সংস্থাটা, এটা একটা টিম ওয়ার্ক। এটা কিন্তু কোনো একজনের দায়িত্বে বা একজনের কৃতিত্বে হয় না। আমার পূর্বপুরুষদের সময়ও তারা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে একসঙ্গে করেছেন, একটা ইউনাইটেড এফার্ট। এখনো তাই, এবং আমাদের একটি এডিটোরিয়াল টিম রয়েছে যারা সর্বক্ষণ কাজ করে যাচ্ছে, এবং তার উপরে রয়েছি আমি। এবং আমার সঙ্গে মতামত শেয়ার করা, তাদের সাথে আমার মানে সবসময় সম্পাদনাটা যে আমি একা করছি তা কিন্তু নয়। আমার সঙ্গে যে এডিটোরিয়াল টিম আছে তারাও কিন্তু আমার সঙ্গেই চলছে, এবং তাদেরকে ছাড়া আমি কিন্তু সম্পাদক হতে পারতাম না। খুব ভালো লাগলো শুনে। পুরো কৃতিত্বটা আপনি সবার সাথে ভাগ করে নিয়েছেন। একটা কথা দর্শকদের খুব জানতে ইচ্ছে করে, সেটা হলো যে আপনি প্রথমেই বললেন যে আপনি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, চাকরি করতেন। তো হঠাৎ করে আপনি এই প্রকাশনা সংস্থা এবার সম্পাদনায় কি করে এলেন? মানে বংশ পরম্পরার বা একটা পারিবারিক ইতিহাস থেকে, না মনের মধ্যে কোনো তাগিদ অনুভব করেছেন? পারিবারিক ইতিহাস থেকে তো বটেই, তবে আমার এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি দেবসাহিত্য কুটিরে কাজ করব বা সম্পাদনা করব।
এরকম মানে আমি তো একটা অন্য প্রফেশনে ছিলাম, আমি একটা ইঞ্জিনিয়ারিং জব করতাম একটা, কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, জেনারেশন আফটার জেনারেশন, আমরা এখন পঞ্চম প্রজন্ম, এখন লোকজন তো কমে যাচ্ছে। আমার দাদুরা ছিলেন 4 ভাই, আমার বাবাদের জেনারেশনে ছিলেন 3 ভাই, এখন আমি আর দাদা বেসিক্যালি। তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে পরিবারের মধ্যে, অনেক সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখন হাল ধরার লোক কম। এবার দাদার সঙ্গে সেই জন্যে, যেহেতু এটা আমাদের একটা পারিবারিক ব্যবসা, আমরা ছোটবেলা থেকে রয়েছি এই ব্যবসার প্রতি, এই সংস্থার প্রতি যে ইমোশনটা কাজ করে, সেই ইমোশন থেকেই আমার মনে হয়েছে যে আমারও এখানে সাহায্য করা উচিত এবং হাল ধরা উচিত। এবং সেই কারণেই আমি আর দাদা, মানে এটা তো সবসময় একটা টিম ওয়ার্ক হয়ে এসছে, তো সেই টিম ওয়ার্কটাকেই আমরা বজায় রেখে এগোতে চাইছি এবং এই সংস্থাকে আমরা ভালোবাসি। এটা আমাদের পরিবারের একান্ত, মানে আমাদের পরিবারের অস্তিত্বই এখান থেকে, সেই জন্য আমরা মানে এইভাবে। একদমই, দেবসাহিত্য কুটির একটা ঐতিহ্যমণ্ডিত নাম। দেবসাহিত্য কুটির বাঙালির আবেগ, বইপ্রেমীদের আবেগ, বিশিষ্ট গুণীজনদের আবেগ, আমরা সবাই জানি। রাজিকাদি, আপনার কর্মকাণ্ড তো সবাই জানে, কিন্তু আমি দর্শকদের কাছে একটা নতুন কিছু শোনাতে চাই। চেনা মানুষ, অজানা কথা। আপনার জীবনের কোনো কাহিনী যদি আমাদের সাথে শেয়ার করেন, হতে পারে সেটা সুখের, দুঃখের, আনন্দের, বেদনার, মজার, যেটা সাধারণত কেউ জানে না বা খুব কম জানে, আপনি যদি বলেন। একটা তো অজানা কথা, আমি আমার ব্যাকগ্রাউন্ডটাই বললাম, এটাই হয়তো অনেকে জানতেন না। দ্বিতীয়ত হচ্ছে ছোটবেলাকার একটা ঘটনা বলি। আমাদের বাড়িতে তখন যারা মানে দায়িত্বে ছিলেন, এই ব্যবসার দায়িত্বে ছিলেন, আমার জেঠুরা, মধুসূদন মজুমদার, দৃষ্টিহীন, ওনার অনেক বই রয়েছে, উনি আমার সম্পর্কে জ্যাঠা হতেন। মানে তখন আমাদের বাড়িতে না লেখকদের আনাগোনা একদম মানে অপার আনাগোনা ছিল, এবং সেখানে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেখানে কিন্তু মান অভিমান, ইগো, ইনভিটেশন এইসবের ব্যাপার ছিল না। ওনারা নিজেরাই আসতেন, গল্প করতেন, এসে চা খেতেন জেঠুবাবুর কাছে। আমরা জেঠুবাবু বলতাম ওনাকে, মধুসূদন মজুমদারকে। ওনার ঘরে বসে এবং প্রত্যেক শনিবার আড্ডা বসতো, লেখকদের আড্ডা। বড় বড় লেখকরা আসতেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আসতেন, সঞ্জীব চট্টোপাধ্যায় আসতেন, প্রফুল্ল রায় আসতেন, সমরেশ বসু আসতেন। এনারা এসে এমনি আড্ডা মারতেন, বিভিন্ন সাহিত্য লেখা নিয়ে আলোচনা করতেন এবং রাত্রিরে খেয়ে দিয়ে তবে বাড়ি যেতেন, একদম লুচি মাংস খেয়ে। তো সেরকমই একদিন সমরেশ বসু বসে আছেন। আমরা তো তখন জানি না, অনেক ছোট, তখন আমাদের হয়তো 4-5 বছর বয়স হবে। আমরা ওইখানে জেঠুবাবুর ঘরে খেলা করতাম। এবার সেখানে খেলতে খেলতে আমরা সমরেশ বসুর ঘাড়ের উপর পড়ে যাচ্ছি বারবার করে। জেঠুবাবু আমাদেরকে বলছেন যে ছি, ওরম করতে নেই, জানো উনি কত বড় লেখক। আমরা কি জানি, আমাদের তো তখন জানার দায়ও নেই, আমরা বুঝিও না, আমরা কিছু বুঝতেও পারছি না, আমরা আমাদের মতন খেলে যাচ্ছি। এই জেঠুবাবুর কাছে আমরা মানে দৃষ্টিহীন উনি, কিন্তু উনি বসে বসে মানে ঘড়িতে দম দিতেন, ওনার পিঠে পা দিয়ে আমরা ওনার খাটে উঠতাম। এইসব ছোট ছোট অনেক ঘটনা আছে আমাদের বাড়িতে। এখানে সাবিত্রী চট্টোপাধ্যায় এসছেন, জেঠুবাবুর জন্যেই এসছেন, এবং জেঠুবাবুর সেই সময় যে মানে কন্ট্যাক্টস বা কানেকশন বা বন্ধুত্বের যে একটা সম্পর্ক ছিল সবাইকার সঙ্গে। আমি শুনেছি যে উত্তম কুমার জেঠুবাবুর সঙ্গে খুব ক্লোজ ছিলেন, এবং আমাদের বাড়ির তখনকার প্রজন্মের মেয়েরা এবং বউরা জেঠুবাবুকে রিকোয়েস্ট করে একদিন উত্তম কুমারকে দেখতে গেছিলেন অ্যাপয়েন্টমেন্ট করে, এবং উত্তম কুমার জেঠুবাবুর জসিডির বাড়িতেও প্রায়ই যেতেন। ওখানে 2 ভাইয়ের শুটিংও হয়েছিল আমাদের জসিডির বাড়িতে। এইসবগুলো কিছু কিছু আমাদের শোনা কথা, আরো অনেক এরকম ঘটনা আছে, সে একদিন সময় করে বলতে হবে। খুব ভালো লাগলো। এই অমূল্য ঘটনাগুলোই তো ডায়েরির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। অনেক ধন্যবাদ রাজিকাদি, আপনার এই অমূল্য সুন্দর কথা দর্শকদের সাথে শেয়ার করার জন্য। শিল্পী ক্রিয়েশনসের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ও নমস্কার। তোমাকে ধন্যবাদ শিল্পী, তুমি আমাকে কভার করলে এবং আমাকে সুযোগ করে দিলে এগুলো পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আবার কথা হবে। এইরকম অজানা কথা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ।